একটা প্ল্যান এবং পেতে হয়তো পারে কিভাবে এইখানে সরকার এবং জামাত, এনসিপি এবং অন্যান্য দল যেগুলি আছে তারা কিন্তু জামাত জাতীয় পার্টিকে নির্বাচনে আহ, অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। আপনি যদি খেয়াল করেন যে কয়েকজনে একটা রিট করছে, সেই রিটে বলা হয়েছে যে জাতীয় পার্টি এবং এনডিএফ বলে আর একটা আছে, জাতীয় পার্টির একটা স্প্রিন্টার গ্রুপ খুব সম্ভব, তারা তাদের যে মনোনয়ন দেওয়া হয়েছে সব বাতিল করতে হবে, তারা নির্বাচন করতে পারবে না। এবং রিটটা গৃহীত হয়েছে এবং কারণ দর্শনের নোটিশ দিছে। এই সেই নোটিশটা দিছে যে 25 তারিখ, অর্থাৎ 2 সপ্তাহ, অর্থাৎ 25 তারিখের মধ্যে তাদেরকে এই দিতে হবে। সেই ক্ষেত্রে যদি এই এরা এটা পায়ও যায়, তাদের মনোনয়ন বাতিল না হয়, কিন্তু তাদের হাতে সময় কিন্তু কমে গেল, মাত্র 10-12 দিন হাতে থাকবে জাতীয় পার্টির পুরোপুরি এখন নিশ্চিত হয়ে ইলেকশন করার। সেখানে একটা তাদেরকে একটা ক্ষতি করে দেওয়া হয়েছে, এইটা বোঝা যাচ্ছে। এখন সরকার নানাবিধ কায়দা কানুন করবে যে বিএনপি কে, এই জামাতকে এবং জামাত জোটকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। কিন্তু যদি জাতীয় পার্টি টিকে থাকতে পারে মাঠে, তাদের ক্যান্ডিডেটরা কত, তাদের প্রায় 200-র মতো ক্যান্ডিডেট আছে মাঠে, তাহলে তাদের একটা যে বেস ভোট আছে তারা কিন্তু 12% মতো ভোট পায়। এবং বেশ কয়েকটা অঞ্চল আছে, যেমন আপনার রংপুর বেল্টটা, তারপরে বরিশালের দিকে কিছু সিট আছে, হবিগঞ্জ সিলেটের দিকে কিছু সিট আছে জাতীয় পার্টির। এর সাথে যদি আওয়ামী লীগের ভোট, আওয়ামী ভোটাররা যদি তাদের প্রতি সহানুভূতি দেখায়, ভোট দেয়, তাহলে যেটা শামীম পাটোয়ারি বলছেন যে 70টা সিট পেতে পারে, এটা অসম্ভব হবে না। জাতীয় পার্টি তখন প্রধান বিরোধী দলে স্থানটা নিতে পারে। এটা জামাত মেনে নিতে চায় না এবং জামাত, এনসিপি সেই জন্য জাতীয় পার্টির উপরে কিন্তু খুবই এই চালাচ্ছে, মানে মিছিলও করছে, এরা বড় ধরনের মিছিল করছে। ইলেকশন নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনারের অফিস, সেখানে এটা তছনছ করার চেষ্টা করছে, পুলিশ ঠেকিয়েছে। এটা হচ্ছে অবস্থা এখানে। যে যুক্তিতে তারা বলছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেবে না, সেই যুক্তিটা আসলে কতটা সঠিক বলে আপনি মনে করেন? আমার এটা হচ্ছে যে জাতীয় পার্টি কেন, যে পলিটিক্যাল লিডার যারা মানে নানাবিধ অন্যায়, অবিচার, দুষ্কর্ম, লুটপাট কিংবা খুন খারাপের সাথে জড়িত, তারা কিভাবে আসবে ইলেকশনে? তারা আসতে পারে না। জাতীয় পার্টির হলেও আসতে পারে না, আওয়ামী লীগের হলেও আসতে পারে না, জামাত বলেন আর বিএনপি বলেন, এটা তো আইনই আছে। কিন্তু পার্টি তো আপনার অন্যায় করে না, পার্টির লিডাররা অন্যায় করে। এই যে আপনি দেখেন যে এই আমরা সবসময় বলে আসছি যে 3-4 কোটি আওয়ামী লীগের ভোটার আছে, সবাই কি অপরাধী? সবাই কি গণহত্যার সাথে জড়িত ছিল? ছিল না। তারা অনেকে ভোট দিছে এবং তারা প্রতারিত হয়েছে। এবং এই যে আন্দোলন, এই যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল না? অনেকেই তো ছিল, অনেকেই তো ছিল। আপনি দেখেন যে এখন এই যে ছাত্র যে শিবিরের এরা বলে যে আমরা ছাত্রলীগ ছিলাম, আসলে ওরা ছাত্রলীগই ছিল। ওরা যাই হোক চলে আসছে, ওরা সুইচ করছে। এই যে সার্জিস, এরা বেসিক্যালি ছাত্রলীগ ছিল। পরে যখন শেখ হাসিনার এই দুষ্কর্ম দেখে তারা পার্টি সুইচ করে নতুন ভাবে তারা মানে তারা বিদ্রোহ করে চলে আসছে। এটাকে আমি দোষের দেখি না। অনেক একটা পার্টি করা মানেই না সে পার্টির দাসত্ব। কিন্তু এটা কি জানেন ডক্টর মঞ্জু চৌধুরী, যে এই যে ওরা এক সময় ছাত্রলীগের মধ্যে ছিল, আবার ছাত্রলীগ কিন্তু আবার ওদের মধ্যে এখন আছে। এই সার্জিসের পাশেই আমরা দেখি যে এখন ছাত্রলীগ ঘুরপাক খাচ্ছে। আমি কয়দিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম, মানে সার্জিস, তখন সেই ছাত্রলীগের নেতা অনেক রিকোয়েস্ট করে আমাকে ছবিটা ডিলিট করাইছে। তো সেটা সার্জিসের সাথে ছিল। তো এরকম আরো অনেকগুলো ছবি আছে যেগুলো আমরা প্রকাশ করি নাই বা আমরা জানি। আমার কাছে বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিসের যে বক্তব্য, যে একটা আবেগ ঘন বক্তব্য সে রাখছে, এটা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর ফ্যান না হলে, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা না থাকলে কেউ ওইভাবে বক্তব্যটা দিতে পারে না। এবং আমি মনে করি কি তার ওই বক্তব্যটা সঠিক ছিল, যে বঙ্গবন্ধুকে সে শ্রদ্ধাঞ্জলি জানাইছে। এখনো তার জানানো উচিত ছিল। এখনো সে বলতে পারতো যে মুক্তিযুদ্ধের যে প্রধান ব্যক্তি, যার নামে আমরা মুক্তিযুদ্ধ করছি, তার প্রতি আমি শ্রদ্ধা জানাইছি সে সময়, আমি এখনো জানাই। তাতে বরং
সেটা ভালো হতো এবং তার যে সততাটা প্রকাশিত হতো, যে ওই কথাগুলি কি সে ভণ্ডামি করছে, যে ভণ্ডামি করে থাকে সে একজন ভণ্ডলোক। আমি মনে করি কি, যারা একটা দল করছে সেই দলটার সাথে দ্বিমত করে চলে আসতে পারে, কিন্তু জাতীয় জীবনে আমাদের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেমন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, এইরকম বহু লোক আছে যাদের কন্ট্রিবিউশনে এই দেশটা স্বাধীন হয়েছে, একটা সার্বভৌম রাষ্ট্র হয়েছে। তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করার কোনোই অবকাশ নাই, এবং তাদেরকে শ্রদ্ধা করেই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। জি, এখানে আপনি বলছেন যে তারা তারা নতুন বন্দোবস্ত, তো নতুন বন্দোবস্তের মধ্যে আমরা দেখি যে তারা এই যে নিজেদের আগে মানে অবস্থানকে তারা অস্বীকার করে আসছে। তো এতে করে কি আপনার মনে হয় যে তরুণদের মাঝে আমরা যে আদর্শটা দেখতে চেয়েছিলাম, সে আদর্শ থেকে আসলে তারা আদর্শচ্যুত হয়েছে, এবং এই আদর্শচ্যুত হওয়া ব্যক্তিগুলোকে ভোটের মাঠে কিভাবে মূল্যায়ন করা উচিত? প্রথমত দেখেন যে এই তরুণদের নিয়ে আমরা খুব আশা করছিলাম, আমি ব্যক্তিগতভাবে খুব আশান্বিত ছিলাম যে তারা এই যে এক্সিস্টিং, এই যে অতীত যে একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, এগুলিকে ভেঙে চুরে দিয়ে একটা নতুন ব্যবস্থার সৃষ্টি করবে। কিন্তু তারা দেখা গেল যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডে জড়িত হয়ে গেল। যেমন আপনার অর্থনৈতিক ভাবে তারা কিন্তু স্বচ্ছতার পরিচয় দিতে পারে নাই। এই জন্য আপনি দেখেন যে যখন ফেনীতে একটা বন্যা হলো, তখন হাজার হাজার লোক লক্ষ লক্ষ টাকা এদের হাতে তুলে দিছে, যে তোমরা যাও, তাদেরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করছে। তারা তো সে বিশ্বাস ভঙ্গ করছে। এই টাকাগুলি তারা কোথায় রাখছে? কি ফেনীর বন্যার জন্য, ফেনীর বন্যার্ত লোকের জন্যই কিন্তু এই টাকাটা সাধারণ লোকে দিছে, কিন্তু সেই টাকাটা কি ফেনীর বন্যার্ত লোকদেরকে তারা সম্পূর্ণভাবে ব্যয় করছে? করে নাই। তারা বলছে আমরা ব্যাংকে রাখছে। তোমরা ব্যাংকে রাখো কেন? এখানে যে পাবলিক ট্রাস্টটা যে ওই সময় থেকে নষ্ট হয়ে গেছে, এই ট্রাস্ট কিন্তু এরা আর ফেরত পায় নাই। সেই জন্য আমি বলি যে এই যে এনসিপির পপুলারিটি খুবই কম, খুবই কম। শুধুমাত্র দুইটা জায়গায়, যেমন ধরেন আপনার কুমিল্লা ৪-এ হাসনাত আব্দুল্লাহ, তার এক ধরনের ক্যাম্পেইন এবং তার সরলতা এবং তার যে মানে ফ্রেন্ডলি আচরণ, এর জন্য সে হয়তো ভালো করবে, এমনকি জিতেও যেতে পারে।